কি হয়েছে আমার অ্যাঞ্জেলের? পরিণীতা আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আদিপ পরিণীতাকে কোলে তুলে টেবিলের উপরে বসিয়ে দিল। নরম গলায় বেয়ে পড়া পানি আলতো হাতে মুছে দিয়ে শুধালো। কষ্ট পেয়েছো? পরিণীতা আবারও শক্ত করে জাপটে ধরে নিচু কণ্ঠে ধীরে বলল। হুম। আদিপ পরিণীতার কপালে ঠোঁট ছুঁয়ে নরম গলায় জিজ্ঞেস করল। কেন? পরিণীতা কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে অনুনয় করে বলল। প্লিজ কারো দিকে তাকাবেন না মাস্টার মশাই, ওদের দৃষ্টি ভালো না। আদিপ ঠোঁট কামড়ে হাসলো। পরিণীতার গালে ঠোঁট ছুঁয়ে আদরের স্বরে বলল। যেখানে আমার কাছে আমার পরিব্যতীত পৃথিবীর অন্য সকল নারী অদৃশ্য, সেখানে তাকানোর প্রশ্নই বৃথা। পরিণীতা লজ্জা পেল। শেষে আদিপের গলার কাছ থেকে শার্টটা একটু নামিয়ে সেখানে দাঁত দিয়ে গভীর ক্ষত করে দিয়ে বলল। এটা আমার চিহ্ন, যা আপনাকে সবসময় মনে করাবে আপনি একান্তই আমার। এটা মিটে গেলে আবারও করে দিব। আদিপ মৃদু হাসলো। মিনিট দুই পরে বলল। এবার ছাড়ো। পরিণীতা ছাড়তে না চাইলে ও ছেড়ে দিল। সে চলেই যাচ্ছিল। হঠাৎ কিছু মনে পড়ায় থেমে গেল। পরিণীতার চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে হুমকি দিয়ে বলল। ওই ছেলেটার আশেপাশে যেন তোমাকে আর না দেখি। পরিণীতা অবাক হয়ে গেল। ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কোনো ছেলে? আদিপ কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করলেও তাতে স্পষ্ট তেজের আভাস পাওয়া গেল। সে আগের মতোই বলল। যার সাথে এসেছো? পরিণীতার ভ্রু আরও খানিকটা কুঁচকে গেল। বিস্ময় নিয়ে বলল। সাদাব ভাই? আদিপ পরিণীতার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে আস্তে করে বলল। নিজের ভাই ছাড়া পৃথিবীর কোনো ভাই ভাই হয় না জান। তোমাকে না বলেছি? মানে না? নেক্সট টাইম ওই লোকটার সাথে বা তার আশেপাশে দেখলে তোমার অবস্থা দেখার অবস্থায় রাখবো না। বলেই পরিণীতার নিচের ঠোঁটে হালকা কামড় বসিয়ে বলল। তুমি তো সিল মেরে দিয়েছো, এখন কি আমার সিল মেরে দেওয়া উচিত নয়? আদিবের কথার ধরন দেখে পরিণীতার চোখ গোল গোল হয়ে গেল। আদিব ঠোঁট কামড়ে হেসে পরিণীতার কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল। না থাক, তুমি ব্যথা পাবে। আমি তোমাকে এখনই ব্যথা দিতে চাই না। বলেই বাকি অর্ধেক পেপার নিয়ে চলে গেল। পরিণীতা হা করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল। কি বললেন উনি? পরিণীতা দু হাতে মুখ ঢেকে বলল। উফ, কি লজ্জা। তারপর চুড়িদারের গলাটা নাকের কাছে নিয়ে গন্ধ নিল। সেখান থেকে ম্যানলি একটা সুঘ্রাণ ভেসে আসছে। লজ্জায় পরিণীতার গাল লাল লাল হয়ে গেল। বিকেল 3:30। হাসপাতালে অপারেশন থিয়েটারের বাইরে পেশেন্টের পরিবারের সকলে অস্থির হয়ে পায়চারি করছে। পেশেন্টের মা তো বারবার ছেলে ছেলে করে জ্ঞান হারাচ্ছেন। অপারেশন এখনো চলছে। সকলেই বিধ্বস্ত। কখন না জানি কি দুঃসংবাদ শুনতে হয়। আরও মিনিট 20 পর রুমের বাতি নিভে গেল। সকলেই ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সেদিকে। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো তুহিনা সহ আরও দুজন অ্যাসিস্ট্যান্ট। তারা পেশেন্টের পরিবারের দিকে তাকিয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। লোকটার বাবা ধীর পায়ে এগিয়ে এসে আহত কণ্ঠে শুধালেন। বেঁচে আছে তো আমার ছেলে? ওনার অবস্থা দেখে তুহিনার ভীষণ কষ্ট হলো। তবুও সে সাবলীল ভঙ্গিতে জানালো। পেশেন্টের কন্ডিশন সম্পর্কে ডক্টর চৌধুরী বলবেন। আরও 2 মিনিট পর অপারেশন থিয়েটার থেকে বের হলো শুদ্ধ। টানা 6 ঘন্টা লেগেছে তার এই সার্জারি কমপ্লিট করতে। পেশেন্টের বাবা শুদ্ধকে দেখে ধীর পায়ে তার কাছে এগিয়ে করুণ কণ্ঠে জিজ্ঞেস করলেন। বাবা, বেঁচে আছে তো আমার ছেলে? কণ্ঠ ভীষণ আহত শোনালো ভদ্রলোকের। শুদ্ধ কয়েক সেকেন্ড ওনার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যথেষ্ট বিনয়ীভাবে সম্মতি জানিয়ে বলল। বেঁচে আছে, তবে 72 ঘন্টা পার না হলে বলা যাচ্ছে না অপারেশন কতটা সাকসেসফুল হয়েছে। তাই আপাতত আল্লাহর উপর ভরসা রাখুন। বলে চলে গেল। ভদ্রলোকের চোখে মুখে তীব্র অসহায়ত্ব। তিনি এই উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না। তুহিনা সহ অন্যান্য অ্যাসিস্ট্যান্টরা দেখলো ওনার অবস্থা। তাদের মন ব্যথিত হলো। তুহিনা ধীর পায়ে ওনার কাছে এগিয়ে নরম কণ্ঠে ডাকলো। আঙ্কেল। ভদ্রলোক চোখ তুলে তাকালেন। তুহিনা ওনাকে আশ্বাস দিয়ে বলল। আপনি চোখ বন্ধ করে ধরে নিন আপনার ছেলের অপারেশন 99% সফল হয়েছে আঙ্কেল। বাকি 6 জনও একই ভঙ্গিতে সম্মতি জানালো। ভদ্রলোকের চোখে মুখে খানিক আশার আলো ঝলকে উঠল। তিনি কাপা কণ্ঠে বললেন। তবে ডাক্তার সাহেব যে বললেন? তুহিনা পুনরায় বলল। ডক্টর চৌধুরী কিছু সম্ভবত আশঙ্কার কথা জানিয়েছে।
যার সম্ভাবনা খুবই কম। তাই আপনি এত প্যানিক করবেন না আঙ্কেল। আপনি জানেন উনি কত বড় ডক্টর? ওনার ক্যারিয়ারে কোনো ফেলিয়ার নেই। ওনার হাতে আজ অবধি একটা পেশেন্টও মারা যায়নি। আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। ভদ্রলোকের মনে হয় বুক থেকে ভারী বোঝা নেমে গেল। তিনি হাত তুলে দোয়া দিলেন, কিন্তু কাকে দিলেন সেটা বোঝা গেল না। শুদ্ধ কেবিনে ঢুকে অ্যাপ্রন খুলে চেয়ারের উপর গা এলিয়ে দিল। শরীরটা কেমন জানি বড্ড ম্যাচ ম্যাচ করছে তার। সে বসে চোখ বন্ধ করতেই চোখের পাতায় ভেসে উঠল একজোড়া ভীষণ মায়াবী নীল চোখের প্রতিচ্ছবি। সে ঝট করে চোখ খুলে ফেলল। ফোনের গ্যালারি ঘেটে একটা ছবি বের করলো, যেখানে কালো শাড়ি পরিহিতা এক অপরূপ মায়াবী কন্যা, যার চোখে মুখে উপচে পড়া লাবণ্য আর উজ্জ্বলতা। সে ছবিটার দিকে চেয়ে থাকতে থাকতে মাদকীয় কণ্ঠে বলল, সুইটহার্ট, বড্ড পুড়ছি আমি। তুমি হীনা তৃষ্ণার্ত চাতকের মতো ছটফট করে মরছি। তোমার এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছে এই তৃষ্ণার্ত পিপাসার্ত বুক। কেন আমার থেকে দূরে দূরে পালাও তুমি, প্রিয়তমা? কেন আমাকে আপন ভাবতে পারো না? কবে তুমি আমার সম্পূর্ণ আমার হবে, প্রিয়তমা? কবে হবে আমাদের সুখের সংসার? কবে আমার দিনের শুরুতেও তুমি থাকবে, মধ্যরাতের আবেশেও তুমি থাকবে? কবে সমাপ্ত হবে আমার এই অসহনীয় দিন? কবে আমাকে মুড়িয়ে নেবে তোমার ভালোবাসার চাদরে, মুক্তি দেবে সকল যন্ত্রণা হইতে? তার গভীর চিন্তা ভাবনার মাঝে ফোনটা তীব্র শব্দ তুলে বেজে উঠল। ভাবনার সুতো ছিঁড়ে যেতেই চরম বিরক্ত হলো শুদ্ধ। ফোনটা হাতে নিয়ে ফোনে ভাসতে থাকা নাম্বারটাতে দৃষ্টি আটকাতেই বিরক্তির মাত্রাটা একটু বাড়ল। সে ফোন রিসিভ করতেই ও পাশের ব্যক্তি ঝাঁঝিয়ে উঠে পড়লেন। কি ব্যাপার? 4টা গিয়ে এখনো বাজে, এখনো আসছো না কেন? কি করো এত? শুদ্ধের প্রচণ্ড মেজাজ খারাপ হলেও সে ঠান্ডা কণ্ঠে প্রতিউত্তর করল। বাসর করছি, ডিস্টার্ব করবেন না। এমন লাগাম ছাড়া জবাবে অপর প্রান্তের ব্যক্তির কাশি উঠে গেল। তিনি কিছুক্ষণ সময় নিয়ে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। বলে ফোন কেটে দিলেন। চরম বিরক্তির সহিত শুদ্ধ মনে মনে কিছু ভয়ঙ্কর গালি আউড়ে বেরিয়ে গেল। প্রীতম আর ইনায়া বসে আছে একটা বিলাসবহুল ক্যাফেতে। সামনে তাদের হরেক রকমের উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, বেশিরভাগটাই সুইট আইটেম। ইনায়া খাবারগুলোর দিকে তাকিয়ে মুখ চুপসে বসে আছে। প্রীতম ওর সামনের চেয়ারে বসে রাগি রাগি লুকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ইনায়া বেচারির অবস্থা বিড়ালের মুখে ফেসে যাওয়া অসহায় মাছের মতো। প্রীতম যেভাবে চোখ গরম করে তাকিয়ে আছে, ইনায়ার মনে হচ্ছে এই লোক বোধহয় এখনই টুস করে গিলে ফেলবে। ইনায়া নিজের সাফাইয়ের উদ্দেশ্যে কিছু বলার জন্য হাঁ করবে, তার পূর্বেই প্রীতম রাগী অথচ শান্ত কণ্ঠে বলল, তোমাকে এখনই কামড়ে খেয়ে ফেলবো, তাই 2 মিনিট সময় দিলাম। শেষ ইচ্ছা প্রকাশের জন্য কিছু বলা থাকলে বলো, নাহলে আমি আমার কাজ শুরু করছি। ইনায়ার অন্তরাত্মা লাফিয়ে উঠল। সে ভয়ার্ত চোখে প্রীতমের দিকে তাকিয়ে তুতলিয়ে বলল, কি বলছেন এসব? খেয়ে ফেলবেন মানে? প্রীতম চোখ ছোট ছোট করে ইনায়ের দিকে তাকালো। রহস্যময়ী হেসে মুখটা একদম ইনায়ার মুখের সামনে এনে গভীর কণ্ঠে বলল, এখনই খেয়ে ফেলবো, বলো কোথা থেকে খাওয়া শুরু করবো? ইনায়া ভয়ে ভয়ে প্রীতমের নীল চোখের দিকে তাকিয়ে ঢোক গেল। প্রীতম এখনো তার দিকে একইভাবে তাকিয়ে আছে, যেন সত্যি সত্যি ইনায়ার সম্মতি অপেক্ষা করছে। প্রীতম ইনায়ার হা হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, তাড়াতাড়ি বলো, রসগোল্লা আমার আর তো আর সইছে না। না হলে পরে দেখা যাবে এখন যতটুকু আছে কিছুদিন পর আর একটুকু থাকবে না। তার মানে কি দাঁড়ালো? ফুল লস। আর আমি শিকদার বংশের ছেলে, ব্যবসায়িক নীতি শিরায় শিরায় বইছে। এই প্রতীক শিকদার প্রীতম তার এত বড় প্রজেক্টে কিছুতেই লস খেতে চায় না। ইনায়া কাপা কণ্ঠে বলল, মানে কিসের লস? প্রীতম ভ্রু বাঁকিয়ে উত্তর দিল, লস না, আর কয়েকদিন পর তো তোমাকে খুঁজতেই পাওয়া যাবে না। বাতাসে মিলিয়ে যাবে, আমার রসগোল্লা শুকিয়ে সাবুদানা হয়ে যাবে। মানে ব্যাপারটা কি হলো? আমি আঙুর গাছের মালিক, কষ্ট করে গাছে আঙুর ফলালাম, পাকালাম, কিন্তু সেটা খাওয়ার সময় হলো, কিন্তু আমার পেটে যাওয়ার আগেই আমার এত মেহনতের ফসল শুকিয়ে কিসমিস হয়ে গেল। এটা আমি মানতে পারবো না। তাই বুকে পাথর চেপে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। ইনায়া অবাক চোখে তাকিয়ে বলল, কি?
মনে মনে বলল। এই লোক কি ভিন্ন গ্রহের কোনো এলিয়েন? ইনায়া যখন গভীর চিন্তা ভাবনায় ডুবে, প্রীতম দুষ্টু হেসে একদম তার কাছে গিয়ে গা ঘেঁষে বসল। ইনায়ার নরম কোমর চেপে ধরে কাঁধে নাক ঘষে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল। আজকে খেয়ে ফেলবো, পুরোটাই খেয়ে ফেলবো। প্রীতমের স্পর্শে আর হঠাৎ বদলে যাওয়া কণ্ঠে ইনায়ার বক্ষ পিঞ্জরের কাঁপন ধরল। হঠাৎ করে গলা শুকিয়ে গেল, পানির অভাব বোধ করল। প্রীতম ওর অবস্থা দেখে বাঁকা হাসল। ভয় আর লজ্জা আরও একটু বাড়িয়ে দিতে গালের কাছে মুখ নিয়ে নেশাগ্রস্তের ন্যায় বলল। ভয় পেলেই তো তোমাকে ছেড়ে দেব না রসগোল্লা, এটা তোমার শাস্তি। নো ওয়ান ক্যান স্টপ মি নাও, নট ইভেন ইউ। আইল ইট ইউ লিভ, আইল ইট ইউ লিভ স্লোলি অ্যান্ড ইউর স্মাইল, অ্যান্ড ইউল স্মাইল থিঙ্কিং ইটস অল ওভার। দ্যাট এক্স্যাক্টলি হোয়েন দি রিয়েল গেম বিগিনস। প্রীতমের এমন নেশা জড়ানো কণ্ঠে ইনায়া চোখ বন্ধ করে নিল। নিঃশ্বাসের তীব্রতা বেড়ে গেল, কাঁপন ধরল তার হাড়ে হাড়ে। প্রীতম তার ডান হাত দিয়ে ইনায়ার গলার হালকা স্লাইড করলো। ডান পাশের চুল সরিয়ে বাঁ পাশের দিকে ঠেলে দিয়ে সেখানে চরম ভালোবাসায় উষ্ণ গভীর চুম্বনে তাকে ছুঁয়ে দিল। প্রীতমের ঠোঁটের পরশ অস্তিত্বে অনুভব হতেই সর্বাঙ্গে যেন তীব্র বৈদ্যুতিক ঝটকা লাগলো ইনায়ার। সে আবেশে খামচে ধরল প্রীতমের ডান বাহু। প্রিয় নারীর নরম দেহের স্পর্শে আর গন্ধে প্রীতমের তীব্র নেশা চেপে বসল। ঘোর লেগে এলো চোখে। সে কানের লতিতে চুমু খেয়ে বলল, ইউ আর দি পয়জন আই ক্র্যাভ, ডার্ক, ডেলিসিয়াস অ্যান্ড লেটলি টু মাই সোল। বলতে বলতেই তার ঠোঁটের স্পর্শ লাগামহীনভাবে ছুটে চলতে লাগলো ইনায়ার অস্তিত্বে। কিছু মুহূর্তে অতিবাহিত হওয়ার পর প্রীতমের এমন বেপরোয়া স্পর্শ আর নিতে পারল না ইনায়া। সে প্রীতমের চুল খামচে ধরে আকুল কণ্ঠে অনুনয় করে বলল, ডোন্ট ডু দিস প্রীতম, প্লিজ স্টপ। প্রীতম সত্যি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে টেনে হিস্ট্রি নিজেকে সরিয়ে চেয়ারে মাথা এলিয়ে দিল। দ্রুত নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে সে। তার দেহের প্রতিটি রক্তবিন্দু উত্তপ্ত লাভার ন্যায় ফুটছে। গলার অ্যাডামস অ্যাপেল দ্রুত উঠানামা করছে। দেহের শিরায় শিরায় দাপিয়ে বেড়াচ্ছে পুরুষালী হরমোনেরা, যারা প্রিয় নারীর সংস্পর্শে এলেই মাথায় চড়ে বসে। সে ইনায়ার দিকে চাইল। ইনায়ার রক্তিম গাল নজরে আসতেই দমিয়ে রাখা তীব্র অনুভূতিটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। সে চোখ বন্ধ করে নিয়ে কাট কাট কণ্ঠে হুমকি দিয়ে বলল, আমার সামনে একদম লাল হবে না রসগোল্লা, অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছি। আবার যদি মাথা খারাপ করে দাও তাহলে সত্যি বলছি, এখান থেকে তুমি আর বেঁচে ফিরবে না। এমন ভয়ানক হুমকি কর্ণকুহরে পৌঁছাতেই ইনায়ার লজ্জারা জানালা দিয়ে ঝাঁপ দিল। প্রায় মিনিট 10 পর প্রীতম শান্ত হয়ে ইনায়ের দিকে গভীর চোখে তাকিয়ে দুষ্টু হেসে বলল, গ্রিন স্যালাড ওরা দিয়ে দেবো, জান খাবে? প্রীতমের কথা শেষ হওয়ার আগেই ইনায়া সামনের মিষ্টির প্লেট থেকে টপাটপ দুটো রসগোল্লা গালে পুরে ফেলে থেমে থেমে বলল, প্লিজ আর হবে না। দুই দিকে গাল ফুলে পাহাড় হয়ে গেছে। ইনায়ার এমন বাচ্চামো দেখে প্রীতমের ভীষণ হাসি পেল। ইনায়া গাল ভর্তি মিষ্টি নিয়ে উন্নয় করে বলল, বিশ্বাস করুন আর এমন করব না, প্রয়োজনে দিনে 4 বেলা 8 প্লেট ভাত খাবো। প্রীতম হেসে ইনায়ার ফুলো ফুলো দু গালে সময় নিয়ে চুমু খেয়ে গভীর স্বরে বলল, আমার সামনে থেকে সরলেই তো তোমার এসব কথা মনে থাকে না, তোমাকে কিভাবে বিশ্বাস করবো জান? সে প্রীতমের সদেফ রঙ্গা শার্টে মুখ মুছে বলল, সত্যি বলছি আর হবে না। প্রীতম ওর দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, সত্যি? ইনায়া প্রীতমের ডান হাত ধরে বলল, 3 সত্যি। হাসলো প্রীতম। ইনায়ার গালে বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, যা ইচ্ছে করো, শুধু আমার রসগোল্লার সাইজ যেন ছোট না হয়। রসগোল্লা মুখে দিলেই যেন রসগোল্লা ফিল পাই, সেটা যেন সুজির দানা না হয়। ইনায়া চোখ বড় বড় করে নিজের দিকে তাকে চোখ বন্ধ করে নিল। মনে মনে শিকদারদের গোষ্ঠী উদ্ধার করে বলল, নির্লজ্জ পুরুষ মানুষ, ছি। প্রীতম ক্যাফের এদিকের পুরো বুক করে নিয়েছিল তার আর তার রসগোল্লার জন্য। প্রীতম আর ইনায়া বিল পে করে যাওয়ার সময় কিছু একটা দেখে ভ্রু কুঁচকে ফেলল প্রীতম। সে ইনায়ার গালে হাত রেখে বলল, মাই লাভ, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এখনই আসি। দেন টেস্টি রসগোল্লা আছে কি দেখবো। ইনায়া গাল ফুলিয়ে প্রীতমের পেটে গুঁতো মেরে বলল, অসভ্য লোক বলে চলে গেল।
ইনায়া যেতেই প্রীতমের চোখ ও মুখে গম্ভীরতা ভর করল। সে মুখে একটা কালো মাস্ক পরে কিছুটা দূরে বসা দু ব্যক্তির দিকে ঈগলের চোখে তাকালো। অতঃপর কৌশলে তাদের পেছনের টেবিলে গিয়ে সুকৌশলে বসে পড়ল। ক্যাফেতে একজন ব্যক্তির মুখোমুখি বসে আছে শুদ্ধ, চোখ মুখে তার চরম বিরক্তি। সে নিজেকে সামলে সামনের ব্যক্তির উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, কি বলবেন ঝটপট বলে ফেলুন, আমার হাসপাতালের অনেক কাজ আছে। সামনের ব্যক্তি শুদ্ধের দিকে চেয়ে কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি মনে হয় ভুলে গেছো তোমাকে আমি কি অর্ডার করেছিলাম। এই একটা কথাই শুদ্ধের মাথায় রক্ত চড়ে গেল। তবুও সে নিজেকে সংযত রেখে ঠান্ডা কণ্ঠে বলল, শুদ্ধ চৌধুরীকে অর্ডার করছেন? আমি যা করি নিজের ইচ্ছেতে করি, অর্ডার করে শুদ্ধ চৌধুরীকে দিয়ে কিছুই করানো যায় না। সামনের ব্যক্তি বোধ হয় একটু মজা পেল। সে কটাক্ষ করে বলল, কিন্তু তুমি তো গত 12 বছর আমার সকল হুকুম অক্ষরে অক্ষরে তামিল করেছো, আমার হাতের ইশারায় চলেছো, যা করতে বলেছি তখন তাই করেছো, ভালো মন্দের দিকেও তাকাওনি। কারণ তুমি জানো আমার কথা মতো না চললে তোমার আর আমার দ্বিতীয় কোনো রাস্তাও নেই। তুমি খুব ভালোভাবেই জানো আমি না চাইলে তুমি কিছুতেই তোমার প্রাণবাহীকে তোমার করতে পারবে না। তোমাকে তোমার জান একমাত্র আমি পাইয়ে দিতে পারি, আমার সাহায্য ছাড়া ওদিকে তুমি কোনোদিনও হাত বাড়াতে পারবে না। শুদ্ধ বাঁকা হেসে বলল, ঠিক বলেছেন, আমি আপনার সকল হুকুম মেনেই চলেছি, কারণ আপনি জানতেন আমার দুর্বলতা কি। তাই তো আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পেরেছেন। ভালোবাসায় দিশেহারা হয়ে গিয়ে আপনার সব কথা মেনে চলেছি। কিন্তু কি জানেন তো, এখন আমি আপনাকে খুব ভালো মতন চিনি। আপনি এমনিতেও তো কোনোদিন আমার প্রাণ আমাকে দেবেন না, শুধু গুটি হিসেবে ইউজ করে যাবেন। তাই আপনার হাতের দিকে চেয়ে থাকার মতো মানুষ আমি নই। শুদ্ধ চৌধুরী যেটা পায় না সেটা সে কেড়ে নিতে জানে। আমার ভালোবাসা কেড়ে নেওয়ার সামর্থ্য আমার আছে। আসলে কি বলুন তো, আপনাকে দেখে মাঝে মাঝে ভাবি, সেই যখন আপনার মতো একখান চিজ তৈরি হবে তখন শয়তানের কি দরকার ছিল। আপনি তো মিয়া খুব তাড়াতাড়ি শয়তানের চাকরিটাও খেয়ে দেবেন দেখি। আপনার সাথে শয়তানি বুদ্ধিতে শয়তান ও ডাহা ফেল। আপনি কি সুন্দর এক ঢিলে দুই পাখি মেরেছেন। লোহা গরম থাকতে থাকতে ঘা মেরে দিয়েছেন। সঠিক সময়ে সঠিক জায়গায় ঢিল মেরেছেন। আমাকে আর প্রণয়কে একসাথে আপনার স্বার্থে ব্যবহার করেছেন, আর আপনারাও আপনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু এখন আর আমি আপনার একটা কথাও শুনতে বাধ্য নই, কারণ আপনি যেমন আমাকে ব্যবহার করেছেন, আমিও আবদ্ধ চৌধুরী শুদ্ধ এতটা কাঁচা খেলোয়াড় না। আমি জাস্ট একটা টোকা দিলেই আপনার একদিনে গড়া মান মর্যাদার আত্মসম্মানের টাকা পয়সার পাহাড় জাস্ট গুড়িয়ে যাবে। আপনাকে ধ্বংস করে দিয়ে রাস্তায় বসিয়ে দিতে আমার জাস্ট 5 সেকেন্ড লাগে। তাই খুব সাবধান, ভুলেও ভাববেন না এখন আপনি যা বলবেন আমি তাই করব। এমন অপমানজনক কথায় সামনের ব্যক্তি একটুকু রাগলো না, বরং হেসে বলল, ভালোবাসা কমে গেছে মনে হয়, নাকি এখন আর পেতে ইচ্ছে হয় না? তুমি যদি আমার কোনো কাজেই না আসো তবে এমন সুন্দরী হরিণী তোমাকে দিয়ে আমার কি লাভ? তুমি জানো ভালো মতোই তোমার প্ল্যান বি সি এগুলো অলওয়েজ রেডি থাকে। প্রিয়তাকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য কানে আসতেই শুদ্ধের ফর্সা মুখ রাগে লাল হয়ে গেল। সে রক্তচক্ষু নিয়ে তাকালো, তার কণ্ঠ অস্বাভাবিক শীতল। সে হেসে বলল, আমাকেই দেবেন, কারণ সবাই জানে ভিলেন আমি। কিন্তু পর্দার আড়ালের আসল ভিলেন সম্পর্কে কেউ কি জানে? জানে না। তবে আমার সুইটহার্ট যদি আমার না হয়, তবে আপনার সম্বন্ধে শুধু এদেশের খবরের কাগজে নয়, সারা পৃথিবীর নিউজ চ্যানেলে প্রচারিত হবে। আপনি একদিনে পুরো সেলিব্রিটি হয়ে যাবেন। আর আপনি জানেন আমি এটা করতেই পারি। আমার সুইটহার্টকে পাওয়ার জন্য যদি আমাকে গোটা দুনিয়ার সাথে লড়তে হয়, শুদ্ধ চৌধুরী তাতেও রাজি। শুধু যে কোনো মূল্যে আমার সুইটহার্ট শুধুই আমার। শুদ্ধের কণ্ঠ শান্ত, অথচ চোখ মুখ ভয়ানক রকমের ভয়ঙ্কর। সে পুনরায় হেসে বলল, আপনি নিশ্চয়ই জানেন আপনি শুধু 17 বছরের একটা ছেলেকে দিয়ে কি করিয়েছিলেন। সে ওটুকু বয়সে যদি 5টা খুন করতে পারে, তাহলে 12 বছর পর সে কি কি করতে পারে সেটা আপনার চেয়ে আর কে জানে। সামনের লোকটার কপালে সূক্ষ্ম চিন্তার রেখা দেখা গেল। লোকটা হেসে জবাব দিল, যে গড়তে পারে সে ভাঙতেও পারে। আমি নিজের হাতে তোমাকে তৈরি করেছি, প্রয়োজনে নিজের হাতে ধ্বংসও করে দেব। এমন কথায় অট্টহাসিতে ফেটে পড়ল শুদ্ধ। কি বিভৎস ভয়ঙ্কর দেখালো সেই হাসি। সে লোকটার মুখের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর ভঙ্গিতে বলল, এখন আর আমি আপনার অকাদের মধ্যে নেই। আমায় খোঁচাতে এলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। যতই হোক, এতদিনের ক্রাইম পার্টনার আমরা। আপনি বরং আমার কথা মতো চলুন, দেখবেন আপনার বিশ্রী রূপ সম্পর্কে কেউ জানবে না। লোকটা রেগে বলল, 2 দিনের ছেলে তুমি আমায় ব্ল্যাকমেল করছো? শুদ্ধ হেসে কফির কাপে চুমুক দিয়ে বলল,
ধরে নিন তাই। সামনের ব্যক্তির মাত্রাতিরিক্ত মেজাজ খারাপ হলেও তিনি নিজেকে ঠান্ডা রাখলেন, কারণ তিনি একে নিজের হাতে সাইকো বানিয়েছে। এ যে কি পরিমাণ ভয়ানক সেটা ওনার চেয়ে ভালো কেউ জানে না। তাই তিনি রাগটা গিলে ফেললেন, ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন। পরিণীতা এখনো ওই ছেলেটার সঙ্গে মেলামেশা করছে কেন? শুদ্ধ কফির কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে বলল। ভালোবাসে অনেক। সামনের লোকটা মুহূর্তেই চটে গেল, টেবিলের উপর বাড়ি মেরে বলল। ভালোবাসা মাই ফুড। তোমাকে বলেছিলাম ওই ভিখারির বাচ্চার সাথে পরিণীতাকে দূরে রাখতে। শুদ্ধ তাচ্ছিল্য হেসে বলল। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পরে দেখলাম ওদের ভালোবাসার গভীরতা আপনার মনের নর্দমার গভীরতার থেকেও 1000 ফুট বেশি। এতক্ষণ না রাখলেও এই মুহূর্তে সামনের ব্যক্তি রাগে ফেটে বললেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন। ওই ভিখারির বাচ্চার সঙ্গে কিসের ভালোবাসা? ওর কিসের যোগ্যতা আছে পরিণীতাকে ভালোবাসার? শুদ্ধ ভ্রু কুঁচকে বলল। আপনার সমস্যা আপনার পরিণীতা আপনি আলাদা করে দিন। এটা আপনার জন্য আর কি এমন বড় ব্যাপার? মানুষের ভালোবাসা কেড়ে নেওয়া তো আপনার পুরনো নেশা। শুদ্ধ একটু ভাবনার ভঙ্গিতে বলল। এই কেসে মনে হয় আপনার মুখোশটা সরিয়ে সামনে আসতেই হবে। ভাবছি তখন আপনার কেমন অবস্থা হবে। সোজাসুজি কিছু বললে আপনার মুখোশ খুলে যাবে, আর না বললে আমার এতদিনের গড়া আত্ম অহংকার ধুলোয় মিশে যাবে। ভালো প্যাচে পড়েছেন আপনি। লোকটার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। শুদ্ধের বেশ মজা লাগলো। সে আরেকটু রাগিয়ে দিতে বলল। কি ভাবছেন? প্রণমী আর আদিলের সঙ্গে যা করেছিলেন পরিণীতা আর আবিদের সাথেও তাই করবেন নাকি? প্রাণমীর কথা কানে যেতেই লোকটার চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেল। সে চোখ বন্ধ করলেই রক্ত গড়িয়ে পড়বে। শুদ্ধ দেখে বাঁকা হাসলো, কণ্ঠে ঘৃণা মিশিয়ে বলল। আপনি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারেননি। আমি জানি আপনি প্রণমী আর আদিলের সঙ্গে যা করেছেন ভবিষ্যতে পরিণীতা আর আবিদের সঙ্গেও তাই করবেন। হোয়াটএভার, আমার এসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আপনার পরিণীতা আপনি যা ইচ্ছে তাই করুন। আমার বন্ধু কই? লোকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল। জানি না, পিছু নিয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি। এই একটা কথাই যথেষ্ট ছিল শুদ্ধকে উত্তেজিত করার জন্য। মুহূর্তেই শুদ্ধের কপালে শিরা ফুলে উঠল। সে তড়াক করে বসা থেকে উঠে দাঁড়ালো, সামনের ব্যক্তির দিকে আঙ্গুল তুলে শাসিয়ে বলল। আমার বন্ধুর যদি কিছু হয়, আই সোয়ার তোকে আর তোর সোকল্ড মান সম্মানকে জীবন্ত মাটি চাপা দিয়ে দেবো। মাইন্ড ইট। বলে হন হন করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। লোকটা শুদ্ধের কথা কানে তুলল না, বরং সে নিজেই খুব চিন্তিত প্রণয়ের ব্যাপারটা নিয়ে। প্রীতমের চোখ মুখ হা হয়ে গেছে। এসব কি শুনল সে? এত খারাপেরা? এটা ভাবতেই ঘৃণায় প্রীতমের গা গুলিয়ে এলো। বিশেষ করে ওই ব্যক্তির কথা ভাবতেই প্রীতমের মন তীব্র ঘৃণায় বিষে ভরে উঠল। তার মন বলল, এই ব্যক্তিকে নিজের হাতে শেষ করতে পারলে হয়তো একটু মানসিক শান্তি পেত। এই মানুষ নামক জানোয়ারটার জন্যই সবার জীবনে এত সমস্যা। এর জন্যই প্রীতম আর প্রিয় আপুকে হারিয়েছে। এই লোকটার জন্যই তার বোনের জীবনে এত সমস্যা, এত কষ্ট। সে মনে মনে শপথ করলো, যদি কোনোদিন সুযোগ পায় ওই ব্যক্তিকে সে নিজের হাতে শাস্তি দিবে। কিন্তু প্রণয় ব্যাপারটা মাথায় আসতেই প্রীতমের রক্ত ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত হাতে প্রণয়ের নাম্বারে ডায়াল করতে করতে ক্যাফে থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা 7টা। দক্ষিণ আকাশে মেঘ ঘুর ঘুর করছে। খানিক পরপরই ঝড়ো হাওয়া বইছে। হয়তো রাতের আকাশ ফাটিয়ে বৃষ্টি নামবে, হয়তো গ্রীষ্মের শেষে বর্ষার আগমন ঘটছে। প্রিয়তা ব্যালকনিতে দাঁড়িয়ে প্রিয় সাদা গোলাপ গাছে পানি দিচ্ছে। মাঝে মাঝে বয়ে আসা দমকা হাওয়া তার দীঘল চুল বাতাসে উড়িয়ে দিচ্ছে। প্রিয়তার সারা দিন থেকেই মনটা কেমন অস্থির অস্থির করছে। সে কিছুতেই কোথাও একদণ্ড শান্তি পাচ্ছে না। বারবার তার কাল রাতে প্রণয়ের সেই অবিশ্বাস ও দৃষ্টিজোড়া চোখের সামনে ভেসে উঠছে। ভীষণ আফসোস হচ্ছে তার। মন বলছে, কেন যে কাল মিথ্যে বলতে গেলাম, একটু সাহস করে সত্যিটা বলেই দেখতাম। প্রণয় ভাই নিশ্চয়ই অতটা ভুল বুঝতেন না। তিনি তো আমাকে আমার থেকেও ভালো বুঝতেন। তিনি নিশ্চয়ই বুঝেছেন আমি মিথ্যে বলেছি। প্রিয়তা দোলনায় বসে দূরের আকাশে চাইল। সেখানে টুকরো টুকরো কালো মেঘ জমাট বেঁধে আছে। হঠাৎই বিদ্যুৎ চমকে উঠছে। প্রায় অন্ধকার হয়ে আসছে চারপাশ। সে দূরের আকাশে দৃষ্টি রেখে আনমনে বলল, আমার মিথ্যে বলাতে আপনি কি খুব বেশি কষ্ট পেয়েছেন প্রণয় ভাই? কি করতাম বলুন? কিভাবে বলতাম ওই লোকটা আমাকে আপনার থেকেও বেশি ছুঁয়ে দিয়েছে? আপনার কষ্ট হতো না? হয়তো হতো না, কেনই বা হবে?
আপনি তো আমাকে ভালোবাসেননি, হয়তো ভুল বুঝতেন, খারাপ ভাবতেন। এই ভয়ে বলিনি। ভীষণ ভয় হয় জানেন, যদি আপনি আমায় ঘৃণা করেন। আপনার চোখে আমার জন্য ভালোবাসা নেই এটা মেনে নিতে পারলেও ঘৃণা মেনে নিতে পারবো না আমি। মরে যাব। হয়তো আপনি আমাকে ভালোবাসেননি কখনো, কিন্তু আমি তো বাসি। আপনার চোখে ভালোবাসা না পাই, ঘৃণাও পেতে চাই না আমি। হয়তো আমি আপনার কাছে আপনার অভ্যাস, আপনার দায়িত্ব, কর্তব্য, আপনার মায়া, কিন্তু আপনি আমার কাছে এসব কিছুর ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আপনি আমার আমার কাছে আমার না পাওয়া ভালোবাসা, আমার আমৃত্যু আক্ষেপ, অপেক্ষা, আমার বেঁচে থাকার কারণ। হয়তো আপনি আমাকে অনেক গভীরে আঘাত করেছেন, কেড়ে নিয়েছেন সব অধিকার, ভালোবাসেননি কখনো। এর জন্যে আমি আপনার উপর কোনো অভিযোগ করি না। জানেন কেন? কারণ আপনি আপনার ভালোবাসার সাথে আছেন, ভালো আছেন, এটাই তো অনেক। আপনার সুখেই আমি সুখী। আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, এটা আপনার স্বাধীনতা, মনের উপর কারো জোর চলে না। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে এতটা ভালোবেসেছি, তার পরিমাপ, পরিধি আমি নির্ধারণ করতে পারবো না। আমি জানি না এটা ভালোবাসা নাকি মরণ রোগ, তবে হয়তো কিছু একটা, কিন্তু আমার জন্য এটা প্রাণঘাতী। আমার এই নিষিদ্ধ ভালোবাসা হয়তো সবার কাছে কলঙ্ক, বেহায়াপনা, দুশ্চরিত্রার লক্ষণ। কিন্তু কি করব বলুন না, এগুলো ত্যাগ করা আমার পক্ষে প্রাণ ত্যাগ করা থেকেও যন্ত্রণাদায়ক। এই বোঝা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। এটা আমার মরণের অসুখ। আপনার কথা যারা জানে সবাই বলে এটা পাপ, আপনাকে ভুলে যেতে বলে। কিন্তু তারা কি কখনো আমার জায়গায় নিজেকে রেখে কল্পনা করেছে? আমার মতো করে কাউকে ভালোবেসেছে তারা? আপনি আমার সম্পূর্ণ অবস্থিত, আমি তার ক্ষুদ্র এক অংশ। আমি নিজেকে বাদ দিতে পারবো, কিন্তু আপনাকে নয়। ভুলে যাও বললেই কি আমি আপনাকে ভুলে যাব? সত্যি কি ভালোবাসা ভোলা যায়? সবাই যদি ভালোবেসে ভালোবাসাকে ভুলেই যায়, তবে কষ্ট পাবে কারা? যন্ত্রণার আগুনে পুড়ে মরবে কারা? কষ্ট পেতে পেতে বাঁচার জন্য হলেও আমায় তোমাকেই ভালোবাসতে হবে প্রণয় শিকদার। যতদিন জীবনে বাঁচবো ততদিন তোমার প্রেমানলে জ্বলে মরতে চাই আমি, হোক সেটা সুখের বা দুঃখের। মেঘলা আকাশের দিকে তাকিয়ে মনের সকল ব্যথা উজাড় করে গুনগুনিয়ে 2 লাইন গাইল প্রিয়তা। হও যত বলি ভুলে যেতে মন কথা, শোনে না চোখেরই আকাশে সে বৃষ্টি যে থামে না। জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়? হাসি মুখে কিছু ব্যথা মেনে নিতে তাই হয়। ভারী নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই নিঃশব্দে গড়িয়ে পড়ল কয়েকটি বিন্দু তরল। প্রিয়তার ব্যথার আকাশও বোধহয় ব্যথিত হলো তার অশ্রু জলের সাথে তাল মিলিয়ে। আকাশও কেঁদে উঠল, টুপটাপ করে পড়তে লাগলো বছরের প্রথম বাড়িধারা। বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়াতে শিকদার বাড়ির পরিবেশ বেশ সরগম। সকলের দাবি আজকের ডিনারে কেবল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে। 4 গিন্নি মিলে স্পেশাল খিচুড়ি রান্নায় ব্যস্ত। ড্রয়িং রুমে সব ভাই বোন মিশে খোশ গল্পে মেতে উঠেছে। শুধু প্রীতম একদম চুপচাপ বসে আছে। সে কিছু নিয়ে ভীষণ চিন্তিত। তন্ময় হোমওয়ার্ক শেষ করে হেলে দুলে এসে অরণ্যের পাশে ধপাস করে বসে পড়ল। তার বিশাল খিদে পেয়েছে। অরণ্য তন্ময়কে দেখে শয়তানি হাসি দিয়ে বলল, কী রে কুমড়ো পটাশ, ছোট আম্মুকে ফাঁকি দিয়ে পড়া থেকে কেটে পড়েছিস? কিন্তু তন্ময় ওর কথায় কোনো পাত্তাই দিল না। বাঁকা হাসলো অরণ্য। সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে আবার কিছু বলবে তার আগেই প্রীতমের কথায় বাস পড়ল শিকদার বাড়ির ড্রয়িং রুমে। প্রীতম উত্তেজিত কণ্ঠে চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, কোন হসপিটাল, কি হয়েছে? ও পাশের ব্যক্তি শুধু হসপিটালের নামটি বলল, আর কিছু বলতে পারল না। তার আগেই ফোনটা কেটে গেল। প্রীতমের চিৎকার শুনে অনুশ্রী বেগম ছুটে আসলেন। তখন প্রিয়তাও সিঁড়ি দিয়ে নামছিল। অনুশ্রী বেগম উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বু, চিৎকার করছো কেন? প্রীতম কাপা কণ্ঠে বলল, বড় দাদা কার অ্যাক্সিডেন্ট করছে বড় আম্মু? প্রীতমের চিৎকার শুনে অনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগমও ছুটে এসেছেন। প্রেম চিৎকার দিয়ে বলল, কি বলছো দাদান? প্রীতম আর কোনো কথা না বলে উদ্ভ্রান্তের মতো ছুটে গেল বাড়ির বাইরের দিকে। অনুশ্রী বেগম বোধহয় কথাটা ঠিক মতো হজম করতে পারল না। ওনার প্রণয়ের অ্যাক্সিডেন্ট, এটা বুঝতেই ওনার প্রেশার বেড়ে গেল।
মমতাময়ী সন্তানের বিপদের কথা শুনতেই ওনার মাথা চক্কর দিয়ে উঠল। ওনার মাথায় শুধু একটা কথাই পাক খাচ্ছে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। অনুশ্রী বেগম জোরে কেঁদে উঠলেন। আব্বু আব্বু বলে দুবার আর্তনাদ করে জ্ঞান হারালেন। তনুশ্রী বেগম ও অনন্যা ছুটে এসে বড়জাকে ধরলেন। ড্রয়িং রুমের হইহট্টগোল আর চিৎকারে দু কর্তা আর প্রহেলিকাও ছুটে এলেন ড্রয়িং রুমে। সাদমান শিকদার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এত চেঁচামেচি কিসের এখানে? কথা বলতে বলতে ওনার চোখ গেল অনুশ্রী বেগমের দিকে। তিনি ছুটে গিয়ে স্ত্রীকে ধরলেন, উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে অনু? অন্যরা সবাই পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ বিশ্বাস করতে পারছে না এই কথা। প্রহেলিকা পরিণীতাকে ঝাঁকি জিজ্ঞেস করল, কি হয়েছে রে? পরিণীতা কথাটা বিশ্বাস করতে পারছিল না। তার বড় ভাই প্রহেলিকার ধাক্কায় তার হুঁশ ফিরল। সে টলমলে চোখে তাকালো আপুর দিকে। প্রহেলিকার প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রহেলিকা আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে বল? প্রণীতা এবার কথার জবাব না দিয়ে আচমকায় কেঁদে উঠল। প্রহেলিকা, সাদমান শিকদার, খালিদ শিকদার আর সোহেল শিকদার হক চকিয়ে উঠলেন। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, বড় দাদান অ্যাক্সিডেন্ট করেছে আপু? কথাটা শুনতেই প্রহেলিকার সর্বাঙ্গ কেঁপে উঠল। হৃৎপিণ্ডে চাপ অনুভব করল। সে মুহূর্তেই অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ল। সে পরিণীতার কাজ ঝাঁকিয়ে বলল, কি বলছিস এসব? কোথায় আছে প্রণয়? কতটুকু ইনজার্ড হয়েছে বল, আমাকে বল। চুপ করে আছিস কেন? প্লিজ বোন বল। বলতে বলতে চিৎকার দিয়ে উঠল প্রহেলিকা। সবাই অবাক চোখে প্রহেলিকার দিকে চেয়ে আছে। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, আর কিছু জানি না আপু। ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়া থেমেছে মিনিট 5 হলো। আকাশে তীব্র আলোর ঝলকানির পর বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। পরিবেশ দেখে সহজেই ধারণা করা যায় কিছুক্ষণের মধ্যেই পুনরায় ঝড় সহ ঝুম বৃষ্টি নামবে। বাইরে তখনও প্রবল হাওয়া বইছে। প্রীতম বাড়ি থেকে বেরিয়ে উন্মাদের মতো ছুটে এসেছে গ্যারেজের দিকে। সে সামনের দিকে আর এক পা বাড়াতেই পেছন থেকে একটা পরিচিত অথচ ব্যথাতুর কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠটা কানে যেতেই আপনা আপনি থেমে গেল প্রীতমের পা। প্রীতম বুকের মাঝে খুব সূক্ষ্ম সুচালো কিছু একটা আঘাত অনুভব করলো। পেছন থেকে কেউ কান্না মিশ্রিত কণ্ঠে ডাকলো, ভাইয়া। তীব্রবেগে পেছনে ফিরে তাকাতেই প্রীতমের কলিজাটা মোচড় দিয়ে উঠল। প্রিয়তা ছুটে এসে ধপ করে বসে পড়ল প্রীতমের পায়ের কাছে। প্রীতম করুণ চোখে তাকিয়ে রইল বোনের দিকে। হঠাৎই প্রিয়তা প্রীতমের দু পা শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। অশ্রুসিক্ত চোখে অনুরোধ করে বলল, আমাকেও নিয়ে চলো ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলো। আমার প্রণয় ভাইয়েরও হয়তো অনেক কষ্ট হচ্ছে, হয়তো অনেক ব্যথা পেয়েছেন। আমাকেও তোমার সাথে নিয়ে চলো ভাইয়া। কাঁদতে কাঁদতে উন্মাদের মতো বিলাপ করতে লাগলো প্রিয়তা। তার কেমন বিষাক্ত অনুভূতি হচ্ছে। এই মুহূর্তে সে পৃথিবীর কাউকে বোঝাতে পারবে না। প্রিয়তা ছটফটিয়ে উঠে বলল, উনি আমাকে বলেছিলেন আমি নাকি ওনার সব যন্ত্রণার একমাত্র ঔষধ। আমি পাশে থাকলে নাকি ওনার কোনো কষ্টই অনুভব হয় না। উনি আরও বলেছিলেন উনি অসুস্থ থাকলে যেন আমি সব সময় ওনার পাশে থাকি, তবেই নাকি উনি পুরোপুরি সুস্থ থাকবেন। তাই আমাকে আমার প্রণয় ভাইয়ার কাছে নিয়ে চলো ভাইয়া। ও ভাইয়া প্লিজ ওনার কাছে নিয়ে চলো আমায়। আমার অনেক কষ্ট হচ্ছে জানো, মনে হয় মরে যাচ্ছি আমি, বুকের ভিতর খুব কষ্ট হচ্ছে আমার। বলতে বলতে প্রিয়তা চিৎকার দিয়ে কেঁদে উঠে প্রীতমের পা আরো শক্ত করে জড়িয়ে ধরল। নীল চোখ বেয়ে পড়া অনর্গল জলরাশি যেন নীল সমুদ্রের বানভাসী উত্তাল ঢেউ। বিধ্বস্ত চোখ মুখ, চুলের খপা খুলে গিয়ে ঘাসের উপর লুটিয়ে পড়েছে প্রণয়ের প্রাণপ্রিয় অতি আদরের পুতুল। যন্ত্রণার ছটফট করে কাঁদছে। এই দৃশ্য দেখলে প্রণয় নিশ্চয়ই এখানেই হার্ট অ্যাটাক করত। কলিজার টুকরো বোনের একটা আর্তনাদ প্রীতমের হৃৎপিণ্ড এফোর ওফোর করে দিচ্ছে। সে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে বলল, শান্ত হবন, তোর প্রণয় ভাইয়ের কিছু হবে না। প্রিয়তা আরো জোরে কেঁদে উঠল। এতক্ষণ প্রেম আর সাদাপো এসে দাঁড়িয়েছে। প্রেমেরও কলিজা জ্বলে যাচ্ছে আদরের বোনের এমন করুণ অবস্থা দেখে। কষ্ট তো তারাও পেয়েছে, ভাই তো তাদেরও। তবুও কেন এই মেয়েটাকে দেখে এমন মনে হচ্ছে ওর কষ্টের তুলনায় তাদের অনুভূতিগুলো কেমন কাজই করছে না। প্রীতম বোনকে তুলে বুকে জড়িয়ে নিল। চোখের পানি মুছতে মুছতে বলল, জানি তোকে বড় দাদানির মতো সামলাতে পারবো না বোন, তাই সেও চেষ্টাও করলাম না। কাঁদিস না বোন, নিয়ে যাব তোকে। সাদাপ অবাক চোখে তাকিয়ে আছে প্রিয়তার বিধ্বস্ত চেহারার দিকে। সে জানতো এই প্রেমে তীব্র উন্মাদ কেবল প্রণয়ী।
সে স্বপ্নেও ভাবেনি প্রিয়তা ও প্রণয়কে এত ভালোবাসে। প্রিয়তা প্রীতমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বাঁধনহারা কান্নায় ভেঙে পড়ল। প্রীতম প্রেমকে বলল। অন্যরা চলে আসার আগে তাড়াতাড়ি গাড়ি বের কর। প্রেমও সম্মতি জানিয়ে ছুটে গেল গ্যারেজের দিকে। প্রীতম বোনের মাথায় অনবরত হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়তা কেমন বারবার ছটফটে উঠছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, আপনি খুব খারাপ প্রণয় ভাই, খুব খারাপ আপনি। গাড়ি নিয়ে আসলো প্রেম। প্রীতম প্রিয়তা সাদাব ছুটে গিয়ে গাড়িতে বসলো। গাড়িটা চোখের পলকে শিকদার বাড়ির গেট পেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার মিনিট 2 পার হতেই প্রহেলিকা, পরিণীতা, অরণ্য, সমুদ্র, রাজ ছুটে এলো। প্রহেলিকা পাগলের মতো আচরণ করছে, কিন্তু ওরা এসে প্রেম আর প্রীতমকে কোথাও দেখতে পেল না। প্রহেলিকা চিৎকার দিয়ে রাজকে বলল, দেখছিস কি, গাড়ি বের কর। রাজ ছুটে যেতে নিলে ও থেমে গেল। প্রহেলিকা রেগে গিয়ে বিরক্ত কণ্ঠে ধমক দিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন, যা। রাজ উত্তেজিত কণ্ঠে জবাব দিল, কিন্তু আপু কোন হাসপাতাল সেটাই তো মেজদার কাছ থেকে জানা হয়নি। প্রহেলিকার যেন পায়ের নিচ থেকে জমি সরে গেল। সে ধপ করে বসে পড়ল ঘাসের উপর। আকাশে তীব্র বিদ্যুতের ঝলকানি দেখা গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যেই আবারও ঝুমঝুম করে বৃষ্টি নামলো ধরণীতে। ওরা ভাই বোন অসহায়ভাবে ঠায় দাঁড়িয়ে আছে। প্রিয়তা কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়েছে প্রীতমের বুকে। বোনের অবস্থা দেখে প্রীতমের জান বেরিয়ে যাচ্ছে। সে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আল্লাহর উদ্দেশ্যে বলল, হে মাহবুদ, আমার ভাই বোনদের শান্তি দাও আর কষ্ট দিও না। পাপীরা তো বেশ আছে, তবে নিষ্পাপরা কেন শাস্তি পাবে? ওদের পাপের কলস কি কখনো পূর্ণ হবে না? দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। শিকদার বাড়ির গাড়ি এসে থামলো ডিসিএমসি হসপিটালের সামনে। প্রীতম আর প্রেম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। প্রিয়তার শরীর কাঁপছে। সে সারা রাস্তা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছে। আবারও সে একই প্রার্থনা করে বলল, এমন কোনো দৃশ্য দেখাবেন না মাবুদ, যা সহ্য করতে পারবো না আমি। আমার প্রণয় ভাইকে সুস্থ রেখো মাবুদ। ওনার কিছু হলে আমি শেষ হয়ে যাব, আমি বাঁচতে পারবো না একদমই। প্রীতম আর প্রেম প্রিয়তাকে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকে পড়ল। প্রীতম উত্তেজিত কণ্ঠে রিসেপশনিস্টের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি হুইচ কেবিন নাম্বার আবরার শিকদার প্রণয় ইজ ইন? রিসেপশনিস্ট প্রীতমের দিকে কিছুক্ষণ দেখে নম্র কণ্ঠে জবাব দিলেন, লেটস মি চেক। ইয়েস, মিস্টার আবরার শিকদার প্রণয় ইজ ইন, বাট আই এম সরি, মে আই নো ইয়োর রিলেশন টু দ্য পেশেন্ট? Yes, of course. He's my elder brother. Oh, he's your elder brother? No problem. He's currently in cabin 305, third floor, right wing. Just show your visitor pass at the lift and you'll be allowed in. প্রিয়তা অধৈর্য হয়ে উঠেছে এসব কথোপকথনে। কেবিন নাম্বার কানে আসতেই সে সেদিকে দৌড় দিতে যাচ্ছিল, কিন্তু কিছু অপ্রত্যাশিত শব্দ চয়ন কানে আসতেই পা থমকে গেল। প্রীতম আবারও ফর্মালভাবে বলল, Thank you. But may I ask, what happened to him? Could you kindly check and let me know? পাশ থেকে একজন বেশ হতাশ কণ্ঠে বলে উঠল, ডাক্তার বলেছেন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার মস্তিষ্কে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ফুসফুস ফেটে গেছে, হৃৎপিণ্ডেতেও আঘাত লেগেছে। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু দুঃখজনকভাবে ওনাকে বাঁচানো সম্ভব হবে না বলে জানিয়েছেন। রক্তপাত কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। এমন নির্মম বর্ণনা কানে আসতেই প্রিয়তার দেহের সকল রক্ত ছলকে উঠল। হৃদয়টা মনে হচ্ছে এখনই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটবে। প্রিয়তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্টে সে বলল, না, আমার প্রণয় ভাইয়ের কিচ্ছু হতে পারে না। সে লিফট ছেড়ে সিঁড়ির দিকে দৌড় দিল। বোনকে দৌড় দিতে দেখে প্রেমও পেছন পেছন ছুটছে আর বলছে, দাঁড়া বোন। প্রিয়তা কারো কোনো কথা কানে তুলল না। তার জন্য এই মুহূর্তে পৃথিবীর জাগতিক যা কিছু আছে সবই অদৃশ্য। সে কিভাবে 3 তলায় এসে পৌঁছেছে জানে না সে। হাঁটুতেও কোনো রকম কোনো ব্যথার অনুভব হচ্ছে না। তার হৃদয়ের ব্যথার কাছে অন্য সব ব্যথা খুবই তুচ্ছ লাগছে প্রিয়তার কাছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তার অনর্গল নোনা জলের স্রোত। খোপা খুলে লম্বা চুলগুলো হাঁটু ছুঁয়ে গেছে। নীল চোখ দুটো টকটকে লাল। সে এক ছুটে 305 নাম্বার কেবিনের সামনে চলে এলো।
শরীর কাঁপছে প্রিয়তার। সে কিছুতেই দরজায় হাত রাখার সাহস পাচ্ছিল না, কিন্তু কয়েক সেকেন্ড পার হওয়ার আগেই সে ঝড়ের বেগে দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ল। বিছানার দিকে দৃষ্টি পড়তেই তার উত্তাল সকল অনুভূতি শান্ত হয়ে গেল। বিছানার উপর প্রণয় চোখ বন্ধ করে শুয়ে আছে, কপালে সাদা ব্যান্ডেজ পেঁচানো, দু হাতের উল্টো পিঠে ক্যানোলা লাগানো, একটা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আরেকটা দিয়ে স্লাইন। সুন্দর সুদর্শন চেহারাটা নিষ্প্রাণ, সেখানে কোনো মলিনতা নেই, নেই কোনো অসুস্থতার চিহ্ন। প্রণয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেই প্রিয়তার ঠোঁট ভেঙে কান্না এলো। কিছু মুহূর্তের জন্য অনুভূতি শান্ত হয়ে গেলেও এই মুহূর্তে সেই সব অনুভূতিরা 100 গুণ হয়ে প্রিয়তার হৃদয়ে আছড়ে পড়ছে। প্রিয়তার মন বলল, দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? ওই যে দেখ, তোর মানসিক শান্তি, সুরক্ষা স্থল, ভালোবাসার আধার। প্রিয়তার কি হলো জানা নেই। সে বিন্দুমাত্র নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে বিদ্যুৎ বেগে গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের বুকে। প্রণয়ের শরীর কেঁপে উঠল। তীব্র ঝাঁকুনির ফলে ডান হাতের ক্যানোলায় টান লাগতেই চোখের নিমিষেই তরতর করে স্লাইনের রক্ত উঠে গেল। মুহূর্তেই সাদা তরল লাল রঙে রঞ্জিত হয়ে গেল। প্রিয়তা শক্ত করে প্রণয়ের বুকের কাছে শার্ট আঁকড়ে ধরে বুকে মুখ গুজে তীব্র কান্নায় ভেঙে পড়ল। তার চোখের পানিতে ইতিমধ্যে প্রণয়ের বুকের কাছে শার্ট ভিজে গেছে। বুকের উপর নরম কিছু আছড়ে পড়তেই জেগে গেল প্রণয়। সঙ্গে সঙ্গেই নাকে এসে ঠেকল সেই চেনা সুবাস। দেহে প্রিয় নারী সত্তাটা অনুভব হতেই কাঁপন ধরল বুকে। সর্বাঙ্গে হলহল করে ছড়িয়ে পড়তে লাগলো মরণ বেদনা। চোখ বন্ধ রেখে ঠোঁট কামড়ে ধরল প্রণয়। বন্ধ চোখের কোণা বেয়ে গড়াতে লাগলো তরল অশ্রু। প্রিয় নারীর স্পর্শ অন্তরের আগুনে ঘি ঢেলে দিচ্ছে। সে মনে মনে তাচ্ছিল্য করে বলল, কেন এসছিস এখানে? বেঁচে আছি নাকি মরে গেছি দেখতে এসছিস? নাকি আমার সর্বস্ব কেড়ে নিয়ে মন ভরেনি, এবার প্রাণটাও নিতে এসছিস? প্রাণনার হলে সেটাও নিয়ে যা। এই প্রাণের শিকদারে যা ছিল সবই তো তোর ছিল, আর আমার প্রান্তে তুই। যেহেতু তুই আমার রইলি না, তবে তুইহীন এই জীবন নিয়ে আমি কি করব? এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বল, আমি বড্ড ক্লান্ত জানিস। এই বিষাদময় জীবনের বোঝা আমি আর বইতে পারছি না। তুই নিজের হাতেই নয় মুক্তি দে আমায়, আমি আর সইতে পারছি না। চলে যা তুই এখান থেকে, ছবি না আমায়, একদম স্পর্শ করবি না। দয়া দেখাচ্ছিস? দয়া? আবরার শিকদার প্রাণের প্রয়োজনে মরণ হলেও হবে, তবুও সে কারো দয়ায় বাঁচবে না। চলে যা তুই, তোর শুদ্ধের কাছে চলে যা। প্রিয়তা কাঁদতে কাঁদতে হেসকে তুলে বলল, আমার খুব কষ্ট হচ্ছে প্রণয় ভাই, খুব। আপনাকে এই অবস্থায় কিছুতেই দেখতে পারছি না, আমি কিছুতেই পারছি না। আপনি খুব খারাপ প্রণয় ভাই, আপনি একবারও আমার কথা ভাবেন না। কেন ভাবেন না? আপনার যদি কিছু হয়ে যায় আমি মরে যাব প্রণয় ভাই, 1 সেকেন্ডও বাঁচবো না আমি আপনাকে ছাড়া। আপনার কিছু হয়েছে এটা ভাবতেই তো আমার দম বন্ধ হয়ে আসে, আমার নিঃশ্বাস নিতে পারি না। আমি 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 আপনাকে বলতে পারি না, বোঝাতেও পারি না আমি কতটা ভালোবাসি আপনাকে। ভালোবাসি বলে কি এত কষ্ট দেন আপনি আমায়? ভালোবাসায় আপনার জুড়ি নেই, আবার যন্ত্রণা দেওয়াতেও আপনার জুড়ি নেই এই পৃথিবীতে। আপনি আমাকে সব থেকে বেশি কষ্ট দেন, আবার আপনি আমাকে সব থেকে বেশি ভালোবাসাটাও দেন। আমি শেষ হয়ে যাচ্ছি আপনার এমন বিষাক্ত ভালোবাসায়। আমি না পারছি আপনার কাছে থাকতে, আর না পারছি আপনার থেকে দূরে যেতে। আপনার ভালোবাসা অভ্যেস হয়ে গেছে আমার, অথচ সেখানে আপনাকে 2 মিনিট মন ভরে দেখার অধিকার আমার নেই। আপনি যদি আমার হবেনই না, তবে কেন আমাকে আমার রক্তের সঙ্গে মিশে গেলেন? আপনার প্রতি কেন এত ভালোবাসা জন্মালো আমার? আমি কি করব এত ভালোবাসা নিয়ে? আপনি ওই ভালোই তো আছেন আপনি, তবে কেন আজ এটা কাল ওটা ঘটিয়ে আমার শেষ করে দেন আপনি? কিসের শত্রুতা আপনার সঙ্গে আমার? প্রিয়তা নাক টেনে বুক থেকে মাথা তুলে প্রণয়ের মুখের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। প্রণয়ের 2 গালে হাত রেখে কপালে পেঁচানো সাদা ব্যান্ডেজে গভীর চুমু খেয়ে বলল, আপনাকে হয়তো কোনোদিনও বলা হবে না আপনাকে কতটা ভালোবাসি, কিন্তু বিশ্বাস করুন আমার ভালোবাসার পরিমাপ করতে গেলে আপনি তলিয়ে যাবেন, এমনকি আমি নিজেও জানি না আপনাকে কতটা ভালোবাসি। তবে মনের গভীরে শুধু আপনাকেই অনুভব করি আমি। কোনো সকালে আপনাকে দেখতে না পেলে সারাটা দিন ছটফট করি আমি। বলতে বলতে সারা মুখে পাগলের মতো অবুজের মতো চুমু খেতে লাগলো। চোখের পানি টুপটাপ করে গড়িয়ে পড়তে লাগলো প্রণয়ের চোখ মুখে। প্রিয়তা আবারও প্রণয়ের বুকে লেপ্টে গিয়ে বিড়বিড় করে বলল, আপনাকে একটা ছোট্ট মিথ্যে বলেছিলাম বলে আমায় এত কষ্ট দেবেন আপনি? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানেন প্রণয় ভাই।
যদি আপনি আমায় ভুল বোঝেন, যদি দূরে সরিয়ে দেন, তখন কেমন করে বাঁচতাম আমি? আমি আপনার চোখে ঘৃণা দেখতে চাইনি, আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি। ওই দিন ওই লোকটা আমায় জোর করে জড়িয়ে ধরেছিল, তবে খারাপ কিছু করেননি, তাও আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আপনাকে বলতে পারিনি আমি। বলতে বলতে আবারও হু হু করে কেঁদে উঠল, ফুপিয়ে ফুপিয়ে বলল, প্লিজ প্রণয় ভাই, এভাবে নির্লিপ্ত থাকবেন না। হাগমি প্লিজ, প্রণয় ভাই প্লিজ, হাগমি, একটু সান্ত্বনা দিন। কষ্ট হয় আমার খুব, একটুখানি বলুন না। কাঁদছো কেন রক্তজবা? আমি তো আছি। প্লিজ প্রণয় ভাই, সে সামথিং, জাস্ট হোল্ড মি ফর আ ওয়াইল। প্রণয় ভাই, I need a little love, a little peace. I'm hurting a lot. Please, let me rest in your arms for a moment. Just hold me, please. প্রণয়ের ঠোঁটে হালকা হাসি দেখা গেল। দু হাতের ক্যানোলা এক ঝটকায় টেনে খুলে ফেলতেই হাতের শিরা বেয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। কিন্তু সে সব পাত্তা দিল না প্রণয়। তার জান তার কাছে ভালোবাসা চাচ্ছে। প্রিয়তা যেমনভাবে প্রণয়ের আদর চেয়েছিল, তার থেকেও নিবিড়ভাবে সে তার প্রাণ পাখিটাকে নিজের বুকে মিশিয়ে নিল। দু হাতে জাপটে ধরল তাকে নিজের বুকে। কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকা প্রিয়তা হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত স্পর্শে চমকে গেল। মাথা তুলে প্রণয়ের মুখের দিকে তাকাতে চাইলে প্রণয় দুর্বল কণ্ঠে ধমক দিয়ে বলল, একদম লাফালাফি করবি না, নাহলে জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলবো। প্রণয়ের কণ্ঠ কানে আসতেই প্রিয়তার আবারও হুঁশ হারিয়ে গেল। সে প্রণয়ের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। প্রণয় ওর চুলে হাত বুলাতে বুলাতে আদর মাখা কণ্ঠে বলল, কাঁদছিস কেন জান পাখি? আমি তো আছি, কাঁদিস না জান। বলতে বলতেই প্রিয়তার চুলে গভীর ভালোবাসার স্পর্শ এঁকে দিল। প্রিয় পুরুষের উষ্ণতা আর প্রশ্রয় পেয়ে প্রিয়তার কান্নার বাঁধ আরো ভেঙে গেল। সে আরো জোরে প্রণয়ের শার্ট খামচে ধরে কেঁদে উঠল। প্রিয়তার চোখের পানিতে প্রণয়ের গলা বুক সব ভিজে যাচ্ছে। প্রণয় প্রিয়তার ছোট্ট দেহটা নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, আই এম সরি রক্ত যাব, আমি খুব সরি, খুব কষ্ট পেয়েছিস তাই না জান? প্রিয়তা কাঁদতে কাঁদতে মাথা উপর নিচ ঝাঁকালো। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, তোমাকে ভুল বোঝার জন্য আমার যা শাস্তি দেবে মাথা পেতে নেব রক্ত যাব, কিন্তু তোমার এমন ভালোবাসা বহিঃপ্রকাশ দেখতে প্রণয় শিকদার একবার কেন, হাজার 12 এমন জীবনের বাজি লাগাতে দুবার ভাববে না। এমন বিন্দুমাত্র আফসোস নেই এ রক্ত ঝরাতে। আমার প্রিয় রক্ত যাব, আমিও তোকে খুব খুব ভালোবাসি জান, অনেক ভালোবাসি। তুই আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকার কারণ। তোর এক কণা ভাগও আমি কাউকে দিতে পারবো না। আমার মাথা ঠিক ছিল না জান, আমি সহ্য করতে পারছিলাম না তুমি ওর সাথে। সত্যি আমি মরে যেতাম। পৃথিবীর সব উলট পালট হয়ে যাক বন্ধু, তুই শুধু আমার হয়ে থাক, তুই শুধু আমার হয়ে থাক। আমি তোকে অনেক কষ্ট দিই তাই না জান, কিন্তু কি করব বল? আমি যে অসহায়, ভালোবাসলে কষ্ট পেতেই হবে। একটু আধটু কলঙ্কের কালিও গায়ে মাখাতে হতে পারে। ভালোবাসার অমৃত শোধের সাথে যন্ত্রণার হলাহল তোকে সহ্য করতে হবে। ভালোবাসিস যেহেতু, ভালোবাসার সাথে সাথে যন্ত্রণার ভাগও নিতে হবে। সব সহ্য করেও তুই আমাকে এভাবেই ভালোবাসবি তো? দূরে যেতে চাইবি না তো? তুই আমার মৃত্যুর চেয়েও কাছে থাকিস জান, তবুও দূরে যেতে চাস না। বাঁচতে পারবো না আমি। প্রণয় দু হাতে প্রিয়তার পিঠ জড়িয়ে ধরে আবারও চোখ বন্ধ করে বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বড্ড আরাম লাগছে জানে। প্রিয়তাকে কেঁদে হালকা হওয়ার সময় দিল। কেন জানি আজ প্রিয়তার এই কান্না তাকে একটুকু কষ্ট দিচ্ছে না, বরং খুব শান্তি শান্তি লাগছে। সে কখনো তার রক্তজবার চোখের পানি দেখতে পারে না, কিন্তু আজ তার রক্তজবা তাকে হারানোর ভয়ে কাঁদছে। এটা তার জন্য পরম সুখের। 10 মিনিট পর প্রিয়তা একটু শান্ত হলো, কিন্তু শরীর এখনো থেকে থেকে কেঁপে উঠছে। প্রণয় ওর মুখ তুলে নরম গাল মুছে দিয়ে দুষ্টু হেসে খচা দিয়ে বলল, হয়ে গেছে, আর অভিনয় করতে হবে না। এত ভালোবাসা রাখার জায়গা নেই আমার। প্রিয়তার কান্না থেমে গেল। চোখ মুখ ফোলা ফোলা। মেয়েটাকে কেমন রসগোল্লা রসগোল্লা মনে হচ্ছে প্রণয়ের কাছে। সে অভিমানী কণ্ঠে গাল ফুলিয়ে বলল, আমি অভিনয় করছি আপনার সাথে। প্রণয় হেসে উঠল। উঠে বসে প্রিয়তার দু গাল টেনে দিয়ে বলল, তাছাড়া আবার কি? প্রিয়তার খুব রাগ হলো নিজের উপর। সে নাকি এই মানুষটার জন্য কেঁদে কেটে মরছিল। সে মুখ বাঁকিয়ে বলল, অকৃতজ্ঞ লোক একটা। প্রণয় শব্দ করে হেসে উঠল। প্রিয়তা মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই হাসির পানে। উফ, অসুস্থ মানুষের হাসিও এত সুন্দর হয়। প্রণয় হাসলে এক গালে টোল পড়ে। টোল পড়া হাসির সাথে অ্যাডামস অ্যাপেলটা যখন ওঠানামা করে তখন চোখ ফেরাতে পারে না প্রিয়তা। মন চায় বড় একটা হা করে অ্যাডাম অ্যাপেলটা খেয়ে ফেলতে।
বেহে আসে, কিছুতেই সেদিক থেকে চোখ সরাতে পারে না। প্রণয় প্রিয়তাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলল। এইভাবে নজর দিচ্ছিস কেন? লজ্জা পেয়ে গেল প্রিয়তা, কিন্তু হঠাৎ কিছু মনে পড়তেই চমকে তাকালো প্রণয়ের দিকে। ভয় আর আতঙ্কে তার গলা শুকিয়ে গেল, হাতের তালু ঘামতে লাগলো। আতঙ্কিত হয়ে গোল গোল চোখে প্রণয়ের দিকে তাকিয়ে ঢোক গিলে ভাবল, প্রণয় ভাই কি আমার বলা সব কথা শুনেছে? আমার করা পাগলামোগুলো কি দেখেছে? প্রণয় ভাই কি আমার মনের কথা বুঝে গেছেন? প্রণয় প্রিয়তাকে হঠাৎ আতঙ্কিত হয়ে যেতে দেখে ভ্রু কুঁচকাল। তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। প্রিয়তা কাঁপা গলায় বলল, প্রণয় ভাই, আমি আসার আগে থেকে কি আপনি জেগেছিলেন? প্রিয়তার প্রশ্ন শুনে প্রণয়ের কপালে ভাঁজ মিলিয়ে গেল। মুহূর্তেই সে সব বুঝে গেল। সে প্রিয়তার আতঙ্কিত গোল গোল চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। না। স্বস্তির নিঃশ্বাস ফেল প্রিয়তা। দৃষ্টি সরাতেই দেখলো প্রণয়ের হাত গড়িয়ে রক্ত পড়ছে। প্রণয়ের রক্ত দেখতেই জ্বলে উঠল প্রিয়তার হৃদয়। আর্তনাদ করে প্রণয়ের হাত জড়িয়ে ধরে বলল, ব্লিডিং হচ্ছে, ডক্টর ডেকে আনি। বলে দৌড়াতে যাবে তখনই প্রণয় ওর হাত টেনে ধরল। প্রিয়তা ঘুরে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। প্রণয় ওকে একদম নিজের কাছে বসিয়ে দিয়ে বলল, এত তেরিং বেরিং করিস কেন? প্রিয়তা অবাক হয়ে বলল, তিরিং বিরিং কই করলাম? প্রণয় ওর দু হাত নিয়ে নিজের বুকে চেপে ধরল। প্রিয়তা এখনো গোল গোল চোখে তাকিয়ে আছে। প্রণয় ওর নীল চোখে চেয়ে মনে মনে বলল, বোকা পাখি আমার, তুই কি জানিস তুই পাশে থাকলে প্রণয় শিকদার মৃত্যুকেও ভয় পায় না? তুই তো আমার সব রে জান, তুই আমার প্রাণ পাখি, তুই আমার জান পাখি। তোর একটুখানি ছোঁয়া আমার জন্য জীবন দায়ী। একটু কাছে থাক না, এমন করছিস কেন? প্রণয়ের বাদামি চোখের মায়ায় আটকা পড়েছে প্রিয়তা। ওই দু চোখে কিছু একটা আছে যা প্রিয়তাকে খুব করে আকৃষ্ট করে, যা উপেক্ষা করার সাধ্য প্রিয়তার নেই। তার মনে হচ্ছে ও চোখ তাকে কিছু বলছে, কিন্তু সেই ভাষা বোঝার সামর্থ্য তার নেই। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে প্রীতম, প্রেম আর সাদাব। সাদাব বলল, এতক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে থাকার মানে কি? প্রণয়ের কন্ডিশন দেখতে যাব না? প্রেম বলল, কন্ডিশন তো রিসেপশনিস্ট বলেই দিয়েছে। সাদাব বলল, তবুও একবার চোখের দেখা তো দেখবো। হাসলো প্রীতম, হেসে বলল, আমরা ভেতরে গিয়ে কি করব? আমাদের যাওয়া না যাওয়া বড় দাদনের কিছুই যায় আসে না, আর আমাদের দেখে তার কোনো লাভ নেই। কিন্তু যাকে দেখলে আমার ভাই প্রাণ ফিরে পাবে, যাকে কাছে পেলে আমার ভাই মানসিক শান্তি পাবে, তাকে ওর জন্য নিয়ে এসেছি। এতে দুজনেরই ভালো, না হলে দুজনেই ছটফট করতে করতে মরে যাবে। সাদাব অবাক হয়ে গেল। প্রণয় সম্পর্কে এরাও জানে। প্রেম বলল, বোন ভীষণ ভয় পেয়েছে আর একটা পেশেন্টের কন্ডিশন শুনে। প্রীতম বলল, ভালোবাসি যে অনেক। প্রেম আবার বলল, এমন কেন হয় ভাই? যেটা ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব, সেটাই কেন জীবন থেকে হারিয়ে যায়? কেনই বা আমাদের আপনজনকে প্রতি মুহূর্তে একটু একটু করে শেষ হয়ে যেতে দেখতে হয়? সাদাব বলল, তাহলে এখন ফোন করে সবাইকে প্রণয়ের কন্ডিশন সম্পর্কে জানিয়ে দিই। সকলে দুশ্চিন্তা করছে নিশ্চয়ই। প্রীতম বলল, আরও 1 ঘন্টা আগে বলে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সবাই এলো বলে। প্রেম একটু ইতস্তত করে বলল, তাহলে এখন বোনকে ডেকে নিয়ে আসি মেজদা। মানে বড় আপু যদি দেখে সমস্যা করে বা আমাদের বোনকে আবার কষ্ট দিয়ে কিছু বলে। প্রীতম দীর্ঘ নিঃশ্বাস ফেলে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, যা, নক করে ঢুকবি। প্রেম সম্মতি জানিয়ে চলে যেতেই প্রীতমের বয়সী একটা ছেলে তাদের দিকে এগিয়ে এসে আন্তরিকভাবে হেসে বলল, হাই, আমি অনির্বাণ। প্রীতম ছেলেটাকে ঠিক চিনতে পারল না। ছেলেটা বোধহয় প্রীতমের মনের ভাব বুঝতে পারল। সে পুনরায় হেসে বলল, আমি প্রণয় ভাইকে হাসপাতালে নিয়ে এসেছিলাম আর আমি আপনার ফোনটা পিক করছিলাম। প্রীতম এবার বুঝতে পারল। সেও কিঞ্চিত হেসে হ্যান্ডশেক করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমাদের কত বড় উপকার করলেন তা হয়তো আপনি নিজেই জানেন না। ছেলেটা আবার মৃদু হেসে আপত্তি জানিয়ে বলল, এভাবে বলবেন না। প্রণয় ভাই আমার ইউনিভার্সিটির সিনিয়র বড় ভাই, সিনিয়র ভাইয়ের থেকেও বেশি নিজের বড় ভাইয়ের মতো ছিলেন। আমাকে আমার খারাপ সময়ে যা হেল্প করছেন তার প্রতিদান হয়তো কোনোদিনই দেওয়া সম্ভব না। প্রীতম আন্তরিকভাবে হাসল। তাদের কথার মাঝে সাদাব কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু প্রণয়ের অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে?
প্রীতম কৌতূহলী চোখে চাইল। ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গলা ভিজিয়ে নিয়ে বলতে শুরু করলো। আজ সকাল 9টা বাড়িধারায় আমি রাস্তার পাশের ফুটপাতে দাঁড়িয়ে অফিসের বসের সঙ্গে কথা বলছিলাম। মূলত অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, অথচ আমি সময়ের মধ্যে যেতে পারছিলাম না। তাই বসের সঙ্গে একটা কথা বলছিলাম। কথা বলার এক পর্যায়ে একদম অনাকাঙ্ক্ষিতভাবে চোখের নিমিষেই একটা টয়টো গাড়ি এসে আমার একদম পাশের গাছে সজোরে ধাক্কা মারলো। এত দ্রুত ঘটনা ঘটলো যে আমি কিছু বুঝে ওঠার সময় পেলাম না। কিছুক্ষণ থ মেরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই জায়গাটা সরগরম হয়ে গেল। আশপাশের সব মানুষ জড়ো হয়ে হট্টগোল শুরু করে দিল। আমি ভিড় ঠেলে ঢুকে দেখলাম কিছু লোক গাড়ির দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু দরজার ভিতর থেকে বাজেভাবে লক হয়ে গিয়েছে। পরে গাড়ির কাঁচ ভেঙে ভিতরে লক খুলে সবাই যখন ধরাধরি করে গাড়ি থেকে নামাচ্ছিল, তার মুখ পুরো রক্ত লাল হয়ে গিয়েছিল। চেনাই যাচ্ছিল না, তবে খুব চেনা চেনা লাগছিল। কিছুক্ষণ দেখে বুঝতে পারলাম এটা প্রণয় ভাই। আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। সবাই ভাইকে দ্রুত হসপিটালে পাঠানোর চেষ্টা করছিল। তখন আমি আমার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে আসি এবং অ্যাডমিট করে দেই। ডক্টর চেক আপ করে জানায় প্রণয় ভাই অতিরিক্ত ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলেন, তাই টাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে ফেললেন। ভাগ্য ভালো তেমন বড় কোনো ক্ষতি হয়নি, শুধু মাথায় কিছুটা আঘাত পেয়েছেন আর একটু কেটে ছিলে গেছে। তবে অনেক রক্তক্ষরণ হয়েছে। 2 দিন হাসপাতাল থেকে 4 ব্যাগ রক্ত দিতে হবে আর কিছু মেডিসিন। ডক্টর ভাইয়ের ফোনটা আমার কাছেই দিয়েছিলেন, কিন্তু আমি কাউকে ফোন দিয়ে জানাবো তার উপায় ছিল না। আমি লক খুলতে পারছিলাম না। তখন ফাইনালি 6টার দিকে একটা ফোন এলো। দেখলাম ফোনটা তড়িঘড়ি রিসিভ করে। হাসপাতালের নাম বলা মাত্রই ফোনটা অফ হয়ে গেল। অনির্বাণ ফোনটা প্রীতমের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে ভাইয়ার ফোন। প্রীতম আর সাদাব হা করে শুনছিল সকল ঘটনা। আজ কত বড় বিপদ হতে পারত। প্রীতম আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, তোমাকে অনেক অনেক শুক্রিয়া মাহবুদ। আজ তুমি অনেক বড় বিপদের হাত থেকে আমার ভাইকে বাঁচিয়েছো, আমার বোনকে বাঁচিয়েছো। প্রীতম মাথা নিচু করে গলা খাকারি দিয়ে ডাক দিল, আসবো দাদা। প্রিয়তা আর প্রণয় তখনও তাকিয়েছিল একে অপরের চোখের গভীরে। যেখানে দৃষ্টি কথা বলে, সেখানে বাক্য নিতান্তই নিরর্থর, অপ্রয়োজনীয়। চোখ মানুষের মনের আয়না। মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। সে হয়তো বাক্য গঠন করতে পারে না, কিন্তু তার মাঝেই নিহিত থাকে মনের সকল অনুভূতি। সে হয়তো অপর পাশের ব্যক্তিকে মুখে কিছু বলতে পারে না, কিন্তু ঠিকই অনুভব করাতে পারে তার অব্যক্ত সকল কথা। প্রিয়তাও এই গাঢ় বাদামি দুটো চোখের ভাষা বুঝতে পারছে না, কিন্তু মনের ভেতরে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বারবার মনে হচ্ছে ওই সুন্দর চোখ দুটো তাকে কিছু বলছে, যা সে খুব করে বুঝতে চায়, কিন্তু বারংবারই তাতে ব্যর্থ হচ্ছে। তবুও কোনো শব্দের অপচয় ছাড়াই একে অপরের মনের কথাগুলো শোনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, মেপে নিচ্ছে দৃষ্টির গভীরতা। ওই দুটো চোখে চেয়ে তারা এক জীবন পার করে দিতে পারবে। প্রয়োজন হবে না কোনো বাক্যের, কোনো শব্দের। জীবন ফুরিয়ে গেলেও ওই দুটো চোখের মায়া থেকে নিজেদের মুক্ত করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা জড়িয়ে আছে তীব্র মায়ায় ঘেরা ইন্দ্রজালে। প্রেমের খুক খুক শব্দ কানে আসতেই দুজনের ঘোর কেটে গেল। প্রিয়তা প্রণয়ের হাত ছেড়ে লাফিয়ে সরে গেল প্রণয়ের কাছ থেকে। গালে ছড়িয়ে পড়তে লাগলো রক্তিম লালিমা। সে লজ্জা পেয়ে বলল, ছি ছি, এতক্ষণ আমি এইভাবে বসেছিলাম প্রণয় ভাইয়ের সামনে। সে লজ্জায় মিলিয়ে গেল। সে প্রণয়ের 2 হাতের শিরা চেপে ধরে বসেছিল। হাত সরাতেই সেখান থেকে পুনরায় ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করল। প্রেমের আগমনে কিছুটা বিরক্ত হলো প্রণয়, কিন্তু বিরক্তিটুকু মুখে প্রকাশ না করে শান্ত কণ্ঠে বলল, প্রেম ভেতরে ঢুকে বড় ভাইকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো।
বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা অনুভব হলো। সে নম্র কণ্ঠে জিজ্ঞেস করলো। এখন কেমন লাগছে দদন? হাসলো প্রণয়। প্রিয়তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে সন্তুষ্ট কণ্ঠে জবাব দিল। অনেক ভালো। হাসলো প্রেম। তাদের কথা বলার এক পর্যায়ে প্রীতম, সাদাব, অনির্বাণ আর একজন নার্সের কেবিনে প্রবেশ করলেন। প্রীতম আর সাদাবও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নার্স উত্তেজিত কণ্ঠে বললেন, ক্যানোলাগুলো খুলে ফেলেছেন কেন? কত রক্তক্ষরণ হচ্ছে আপনার? এমনিতেই আপনার রক্তক্ষরণ হয়েছে, হিমোগ্লোবিন লেভেলও একদম কমে গেছে, আর আপনাকে আরও রক্ত দিতে হবে, আর আপনি কি না আবারও রক্ত বের করে দিচ্ছেন? প্রণয় বিরক্ত হলো। তীব্র বিরক্তি নিয়ে বলল,